সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন আজকে দুইজন লড়াকু রাজনীতিক, একজন অপেক্ষাকৃত তরুণ আর একজন রাজনীতিক যিনি ৩৫২টি মামলা মাথায় নিয়ে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন। পরিচয় করে দিচ্ছি, নুরুল হক নূর, সবাই আপনি তাকে চেনেন, ডাকসুর ভিপি হিসাবে তাকে সবাই চেনেন। আমার মনে হয় আপনি আমাদের এখানে এলেন বোধহয় প্রথম ৯ বছর আগে, যখন এই অনুষ্ঠানটার যৌবনকাল ছিল, তখন আপনাকে আমরা পাইনি। তো আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্য। আমরা শুনবো আপনার বক্তব্য। আর নুরুল হক নূরের আর কিছু বলার থাকার নেই। নুরুল হক নূরকে সবাই চেনেন, নূর নামে সবাই তাকে চেনেন। নূর ওই আমলে, স্বৈরাচার আমলে যেভাবে লড়াই করেছেন, সেটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন। আমরা দেখেছি, কাছের থেকে দেখার সুযোগ হয়েছিল আমাদের, যেহেতু পত্রিকা চালাই, সেই কারণে আমরা মনে করি যে আপনি অনেকখানি এই দেশের জন্য, এই সমাজের জন্য, এই জাতির জন্য অনেকখানি অবদান রেখেছেন। অনেক ধন্যবাদ। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আল্লাল, ওনাকে কি পরিচয় করে দেব? আগেই বলেছি ৩৫২টা মামলা, বিএনপি সাবেক সংসদ সদস্য অবশ্যই, তারপর বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আলাল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। জি, ধন্যবাদ। তো আছেন কেমন? আছি ভালো। 5টি মামলা চলে গেছে আর ৩৫২টা সচল, 352টি এখনো সচল। আমি আসছি আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয়ে নূর, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে সবার একটা প্রত্যাশা যে আসলে একটা বিপ্লব হয়ে গেল, গণবিপ্লব, বা এই বিপ্লবের চেতনা ও জন আকাঙ্ক্ষা মানুষ কীভাবে দেখছে, আপনি কীভাবে দেখছেন? আবারও আপনাকে সহ দর্শক যারা দেখছে সবাইকে শুভেচ্ছা। আলাল ভাই সিনিয়র রাজনীতিবিদ, এবং ওই যে আপনি বলছেন ৩৫৭টা মামলা, 5টা ছিল, 5টা খালাস হয়েছে, 52টা আছে। তো এরকম অনেক মানুষই বিরোধী দল যারা করেছে গত 1.5 দশকে মামলা হামলা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। আলাল ভাই উপস্থিত আছেন, আলাল ভাইকেও শুভেচ্ছা। আর বিপ্লবের চেতনা ও জন আকাঙ্ক্ষা, আমি মনে করি যে এই 5ই অগস্ট যে একটি গণবিপ্লব বা গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, নতুন নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। এবং ইতিহাসের এটাও একটা বাস্তবতা যে ইতিহাসকে সবাই নিজের মতো করে লিখতে চায়। এটা একটা সহজাত প্রবৃত্তি আমি অনেকের মধ্যে দেখি। সেই জায়গা থেকে ইতিহাসকে আপনারা যারা সংবাদ মাধ্যম রয়েছেন, সংবাদকর্মী রয়েছেন, তারা সঠিকভাবে নির্মোহভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে। আমরা কথা বললে অনেকটা যার যার জায়গা থেকে বলবো, আবার কেউ একটা ব্রডার এরিয়া থেকে বলবে। আমি মনে করি যে গত 1.5 দশকে বাংলাদেশের মানুষের উপরে যে ক্রমাগত নির্যাতন, নিষ্পেষণ এবং মানুষের কণ্ঠ রোধ করার যে একটা চেষ্টা পতিত স্বৈরাচার সরকারের, এবং এটা সবাই বলেছে সরকার এমন একটা দানবীয় আকার ধারণ করেছিল যে আসলে তার মধ্যে ন্যূনতম কোনো মানবিকতা কিংবা একটা রাষ্ট্র চালানোর জন্য, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রতি দায়বদ্ধতা, সেটি তার কোনো কাজে কর্মে দেখা দেয়নি। এক ব্যক্তি কেন্দ্রিক একটা শাসন এবং রাষ্ট্র হয়ে উঠছিল, এবং ব্যক্তি আসলে সব কিছুকে ছাপিয়ে চলছিলেন, যার ফলে এই যে মানুষের ক্ষোভ, এর একটা পুঞ্জীবিত বহিঃপ্রকাশ এবং এই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের একটা প্রতিরোধের ফল হচ্ছে এই গণবিপ্লব। যেমন ধরেন, আন্দোলনটা ছাত্ররা শুরু করেছিল, ছাত্রদের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে এখানে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। সমস্ত আন্দোলন সংগ্রামেই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব পালন করেছে। কিন্তু আন্দোলনের সবচেয়ে তীব্রতা বা বলেন ক্ষিপ্র গতি, সেটা দেখা গেছে যাত্রাবাড়িতে, সেটা দেখা গেছে মিরপুরে, সেটা দেখা গেছে উত্তরাতে, সেটা দেখা গেছে বাড্ডাতে, যে ওই এলাকায় হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ আপনার ডিসপাস করা প্রয়োজন সরকার বোধ করছিল, কিন্তু সেটাও সক্ষম হয় নাই। তো এই যাত্রাবাড়িতে যারা আন্দোলন করলো, এখানে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের চেয়ে দেখা যাচ্ছে যে সবজি বাজার, মাছের বাজার, এই সাধারণ মানুষগুলোই ছিল। তো এই যে সাধারণ মানুষ যখন দেখছে যে রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা, দুর্নীতি, লুটপাটের ফলে মানুষের যে ভোগান্তি, দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষ দেশের মধ্যে থেকে চিকিৎসা পায় না, তার সন্তানরা শিক্ষার সুযোগ পায় না,
নাগরিক হিসেবে যে ন্যূনতম নাগরিক মর্যাদা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাদের অত্যাচার নির্যাতনে তারা ভিত্তির মতো বাস করছে। এই যে মানুষের একটা নির্যাতন, নিপীড়ন, এখান থেকেই কিন্তু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ছাত্রদের আন্দোলনকে ঘিরে, আন্দোলনকে সামনে রেখে সবাই ঝাঁপিয়ে পড়েছে, একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তিত জন আকাঙ্ক্ষা আমি মনে করি যেটা ছাত্ররা যেই আহ্বানে মানুষকে গণ-অভ্যুত্থানে 5ই অগস্ট নামিয়েছিল, তারা পরিষ্কারভাবেই বলছিল যে এই যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো, এইটা একটা ফ্যাসিবাদী কাঠামোতে পরিণত হয়েছে। কাজে আমরা চাই যে এই গণ-অভ্যুত্থান এবং গণবিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ হবে এবং একটা নতুন রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে এবং একটা রাজনৈতিক ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত হবে এই সরকার পতনের পরে। এটা ছাত্রদের একটা কমিটমেন্ট বা ডিক্লারেশন ছিল, কল ছিল যে রাজনৈতিক দল সবাই যেন এটাকে ওন করে। তো সেই জায়গা থেকে এখন এই সরকার গঠিত হয়েছে। এখন দেখার পালা যে আসলে জন আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ঘটে। বিপ্লব তো করেছে যেই চেতনার জায়গা থেকে, এখন সামনে দেখতে হবে যে আসলে আমাদের এই জন আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু 2 মাসে হয়েছে কিংবা সামনে কতটুকু হবে। 2 মাসে আমি মনে করি 50-50 হয়েছে। এই ধরনের একটা সরকারের প্রতি মানুষের অসম্ভব রকমের এক্সপেকটেশন থাকে, কিন্তু যেই বাস্তবতায় সরকার ক্ষমতা নিয়েছে, এইটাও ঠিক যে সেখানে তাদের গুছিয়ে ওঠার জন্য কিংবা পরিস্থিতি বোঝার জন্য একটা সময়ের দরকার, প্রয়োজন হচ্ছিল, যার ফলে হয়তো সরকার জন আকাঙ্ক্ষার পরিপূর্ণভাবে আমি মনে করি পূরণ করতে পারে নাই। যেটা একটা জরিপই দেখা গেছে যে 51% মানুষ এই সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট নয়। একটা এনজিও জরিপ করেছিল, মানে বেশিরভাগ মানুষ না। এই জন্য আমি বলছি যে আমি প্রথমত 2 মাস একটা সরকারের কর্মকাণ্ডকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় নয়। তারপরেও যদি আমরা পরিমাপ করে, আমি সেখানে 50-50 দেখবো যে 50% সাকসেস, 50%। আপনি যেটা বললেন, আমি যেটা শুনলাম, আমাদের দর্শকরা যেটা শুনছেন বা আমরা সব শুনেছি, যে বিপ্লবের চেতনা শুরুতেই কিন্তু এটা হুচট। ছাত্রদের যে আকাঙ্ক্ষা ছিল যে ধরনের সরকার হবে, সেই সরকার তো হয়নি। না, এইটা আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি বলেন কিছুটা মানে আমারও বিষয়টা ভালো লাগে নাই। যে ধরেন এইটা তো একটা নর্মাল ট্রানজিশনের সরকার না, যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে একটা ইলেকশনের জন্য। আগে যেটা আপনার 91, 96, 2001 কিংবা 2008 হয়েছে, 3 মাসের মেয়াদ নিয়ে তো একটা ইলেকশন করে দেবে। এটা একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান হলে স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করা হয়। এই আন্দোলনের ছাত্ররা ছিল, ছাত্রদের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। সেটা ধরেন যেই রাজনৈতিক দলগুলো হয়, সরকার তো একটা বড় কাঠামো। কাজে আমরা যেটা মুক্তিযুদ্ধের পরপর সবার আকাঙ্ক্ষা ছিল যে একটা জাতীয় সরকার করার, সেই সময়ে শেখ মুজিবুর রহমান সাহেব সেটা হতে দেন নাই। ঠিক একইভাবে এই সরকারেরও মানুষের প্রত্যাশা ছিল যে এটা একটা জাতীয় ঐক্যমত্যের সরকার হবে, এটা জাতীয় সরকার হবে। কিন্তু আমরা দেখলাম এইখানে কিন্তু রাজনৈতিক প্রতিনিধিত্বটা নাই। রাষ্ট্র পরিচালনাটা একটা রাজনীতি। সুতরাং এখানে একেবারেই যদি আপনি অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে এই ধরনের সিচুয়েশনে রাষ্ট্র চালাতে চান, সেটা আসলে কতটুকু সফল হবে কিংবা বাস্তবযোগ্য, সেটা নিশ্চয়ই আমার মনে হয় যে সবাই একটু ভাববে। আপনার কাছে আসছি পরে। আলাল ভাই, শুনলেন নিশ্চয়ই নূর যেটা বলেছেন, যে চেতনা থেকে এই সরকার গঠিত হওয়ার কথা ছিল, সেখানে এক ধরনের হুচট তো আছেই, আপনি জানেন। এটা যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে আরেকটা বলছে যেটা জাতীয় সরকার। 71-এ আমরা যে ভুল করেছিলাম, 2024-এ আমরা আবার ভুল করলাম, অনেকেই বলেন। আপনার কি ধারণা? আপনাকে ধন্যবাদ সহযোদ্ধা স্নেহাস্পদ ভিপি নূর, এবং দর্শক শ্রোতাকে আমার এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কোন দৃষ্টিকোণ থেকে আপনি বিচার বিশ্লেষণটা করবেন। জি, আমাদের দুজন জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন, তুমি কোন কাননের ফুল গো, কোন গগনের তারা। বিদ্রোহী কবি নজরুল আবার উত্তর দিয়েছেন, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, পরিচয় দিয়ে দিয়েছেন। এখন এই যে দ্বৈরথ কিংবা এই যে যার যার মতো করে বিশ্লেষণ করা ইতিহাস, বিপিনুর যথার্থই বলেছেন যে ইতিহাসটা যার যার মতো করে লেখার চেয়েও বরাবর দেখা গেছে যে ইতিহাসটা বিজয়ীরাই সাধারণত লিখে থাকেন, পরাজিতরা লিখে থাকে না। বাংলাদেশের পাবনার একজন কৃতি সন্তান আছেন, পাবনা অথবা কুষ্টিয়া সম্ভবত, আমি যদি মেমোরি লস করে থাকি এই জন্য কনফিউজড। ওনার নাম ডাক্তার রাধামোহন। উনি একজন বিচারক ছিলেন, বিচারপতি ছিলেন, এবং নুরেমবার্গ ট্রায়ালের একজন বিচারপতি ছিলেন, সেকেন্ড গ্রেট ওয়ারের পরে যে হলো। সেইখানে উনি একমাত্র বিচারক
যিনি 8 জন দিয়েছিলেন একরকম মত, উনি একা দিয়েছিলেন আর এক রকম মত। উনি বলেছেন যে জাপান এবং জার্মান এই দুইটাকে এক পালায় মাপা ঠিক হবে না। জার্মান ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, কিন্তু জাপান তো সেটা ছিল না। জাপান আত্মরক্ষার জন্য এবং তার ভৌগোলিক অবস্থান, মানে তার যে স্ট্র্যাটেজিক্যাল জিওগ্রাফিক্যাল যে পজিশন, সেই কারণে সে যুদ্ধে যেতে বাধ্য হয়েছে। এবং যেগুলো বলা হচ্ছে অপরাধের কথা, এগুলো সবগুলোর মধ্যেই ছিল জার্মানির পারফরমেন্সটা বেশি, জাপানের ছিল সামান্য। সুতরাং জাপানকে এবং ইসেকে এক পালায় মাপা যাবে না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ট্রানজিটটা হচ্ছে, বিশেষ করে আমরা এয়ার জার্নি যারা করি, ট্রানজিটটা হচ্ছে একটা স্বস্তির জায়গা, বাট ট্রানজিট ইজ নট দি ডেস্টিনেশন। অফকোর্স নট। অফকোর্স নট। ডেস্টিনেশন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার ড্রিম। আমি যেটা দেখছি, রাইট, আমাদের স্বপ্ন থেকে অনেক দূরে। কারণ ওই আপনি দেখবেন যে কি বলবো, মানে আমার খুব যেভাবে, বিশেষ করে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবকে দেখলাম, আমার একটা গানের কথা খুব মনে পড়ে, মান্নাদের গানটা। খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো। এই জিনিসটা আমার মাথার মধ্যে ব্যক্তিগতভাবে ঘুরপাক খাচ্ছে, যে ওনাকে আমার খুব জানতে ইচ্ছা করে উনি কি আগের মতো আছেন নাকি আসলেই বদলে গেছেন। আপনার কেন মনে হয়? এই জিনিসগুলো মনে হয় এই কারণে যে যখনই এই সম্পর্কে, জটিলতাগুলো সম্পর্কে, হোঁচট খাওয়া সম্পর্কে ওনাকে প্রশ্ন করা হয়, উনি বলেন যে আমরা তো টের পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিচ্ছি, আমরা তো সিদ্ধান্ত থেকে সরে আসছি। তো এইটা তো ল্যাবরেটরির কোনো এক্সপেরিমেন্টাল ব্যাপার না যে আপনার ভুল হলে পরেই আপনি সরে আসবেন, আরেকটা ফর্মুলা সামনে এগোবেন। সেই সময় তো পাওয়া যাবে না, এবং নেওয়াটাও যৌক্তিক না, নেওয়াটাও যৌক্তিক না। সুতরাং আমার মনে হয় এই কারণেই আমার ওই গানের কথাটা খুব বেশি বেশি করে মনে পড়ে। সব জিনিসের শেষটা না হলেও অন্তত একটা পরিণতি, স্বস্তিকর পরিণতির দিকে যাওয়ার জন্য যে প্রচেষ্টাটা, সেটা মেইন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনাটাই শুরু করেছেন অনেক দেরিতে। কমিশন যেগুলো করা হয়েছে সেখানে নাম দেয়া নেয়া, এমনকি আপনার নাম নিয়েও আমরা বিভিন্ন রকমের কথাবার্তা শুনেছি, দেখেছিও অনেক কিছু, যেগুলো মানানসই নয় সেগুলো আপনাকে দেওয়া হয়েছে। এই যে সিদ্ধান্তগুলো আপনি প্রত্যাখ্যান করেছেন সবিনয়ে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর মধ্য থেকেই প্রশ্নটা আসে যে যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা তো দেশ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন লোকদের পরামর্শ নিতে পারেন, প্রকাশ্যে কিংবা গোপনে। সেটা নেওয়া হচ্ছে এমনটা আমাদের জানা নেই। যে কারণে আমি বলবো যে যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশার সঙ্গে বর্তমানের মিল আমরা ওইভাবে পাচ্ছি না, যেভাবে পাওয়ার কথা ছিল সেইভাবে না। আবার আমরা বিরোধিতাও করছি না, ওনাদেরকে অপছন্দও করছি না, কারণ ওই যে ট্রানজিশনাল পিরিয়ডের একটা ব্যাপার থাকে না। এটা তো হলো প্রত্যাশার দিক, প্রাপ্তিটা কেরম হলো? না, প্রাপ্তিটা যেটা হয়েছে সেটা আপনি মনে করেন যে একটা ফ্যাসিবাদ দেশ থেকে উচ্ছেদ হয়েছে, একটা আপনাকে কি বলবো রেজিম, ওটাকে তো আমি ডেমোক্রেসিও বলি না আর ফ্যাসিবাদও বলা সমীচীন হলেও এটাকে রেজিম বলা হয় পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে। একটা রেজিমকে বিদায় করা হয়েছে, কিন্তু সেই রেজিমের বীজ কিন্তু বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এই মাত্র 2-3 দিন আগে একজন অচেনা ব্যক্তি, আমি হঠাৎ করে দেখলাম ফেসবুকে, একজন আমাকে শেয়ার করেছে, তিনি দুঃখ করে কষ্ট করে লিখেছেন যে কি ধান লাগায় আলাল, সার দেয় জালাল, ফসল নেয় দালাল। আমার নাম উল্লেখ করে কোনো খেদুক্তি তিনি হয়তো করেছেন। পরে খোঁজ আমি তার পেয়েছি। এখন বিষয়টা দাঁড়িয়েছে যে যে প্রত্যাশায় মানুষ এখানে ওনাদের উপরে আস্থাটা রেখেছিল, সে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা এগুলো সংশোধনের জন্য হয়তো ওনাদেরকে পরামর্শ দিতাম। না, কিন্তু বাইরের থেকে গিয়ে আপনারা বুঝতে পারছেন না? বাইরে থেকে আমরা বুঝতে পারছি, ভালো করে বুঝতে পারছি যে ব্যুরোক্রেটিক একটা ফেনোমেনা এবং ব্যুরোক্রেটিক একটা সার্কেলের মধ্যে উনি পড়ে গেছেন। যেই ব্যুরোক্রেটদের মধ্যেই আমরা দেখেছি যোগ্যতা না থাকা সত্ত্বেও আগের সরকারের কাছ থেকে বিভিন্ন রকমের অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন। 111-এও কিন্তু এত সচিব গ্রেফতার হয় নাই, 111-এও কিন্তু এত বড় বড় মাপের অফিসাররা তাদের এইসব কুকীর্তি প্রকাশিত হয় নাই। তখন রাজনৈতিক নেতারাই ছিল মূল ভিকটিম। জি, আপনার কাছে আসছি পরে। অনেকগুলো মৌলিক প্রশ্ন সামনে আসছে, সেটা হচ্ছে যে ওই সরকার কেমন ছিল? রাজনীতি ছিল না শুধু আমলা নির্ভর সরকার ছিল? এটা একটা। আর প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যেটা আলাল ভাই যেটা বললেন যে আমরা বাইরের থেকে যা দেখছি, সরকার পরিচালনায় বিশেষ করে তারা কতদিন থাকবেন
এই সরকারের মেয়াদ কতদিন হবে, নির্বাচন কবে হবে, এই নিয়েও কিন্তু একটা জনমনে একটা সংশয় আছে। রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয়? আপনি কোন সরকারের কথা বলেছেন? যে আমি আমলা নির্ভর ছিল নাকি বর্তমান নাকি আগের সরকার? আগের সরকার। আগের সরকার তো কার্যত দেখা গেছে আমলা এবং গোয়েন্দা নির্ভরই, যদিও তারা একটা রাজনৈতিক দলের সরকার ছিল, কিন্তু স্বাভাবিকভাবেই এই আলাল ভাই যেটা বলেছে এটা না ছিল ফ্যাসিস্ট বলতে পারি, না স্বৈরাচার, এটাকে একটা আসলে নতুন নাম দেওয়া দরকার। তো সেই ক্ষেত্রে সরকার স্বাভাবিকভাবেই গোয়েন্দা সংস্থা নির্ভর এবং আমলা নির্ভর হয়ে গেছিল, যেই কারণেই ওই 75-এও কিন্তু শেখ হাসিনা নিজেই কৃষিবিদ ইনস্টিটিউটে একটি বক্তৃতায় বলেছিল, আক্ষেপ করে যে এত বড় দল, এত লক্ষ লক্ষ নেতাকর্মী, ওই লাশ পরে রইল ধানমন্ডির 32 আর মাসি পাহারা দিল, কোনো একটা নেতাকর্মী গেল না। ঠিক চিত্রটা এইবারও কিন্তু তাই হয়েছে। দেখেন, এই 1.5 দশক একটা দল ক্ষমতায় ছিল, আমার তো মনে হয় যে তারা অন্তত কয়েক হাজার মানুষকে, কয়েক হাজার কোটি টাকা যাদের মালিক তারা বানিয়েছে, কয়েক লক্ষ মানুষকে কয়েক শো কোটি টাকার মালিক বানিয়েছে। কই দেখেন একটাও তো এই যে 5 তারিখের পরে তাদের জন্য, কিংবা এই যে 15ই আগস্ট গেল, একটা লোকও তো ধানমন্ডি কিংবা ওই গোপালগঞ্জে ফুল দিতে গেল না। তো তাহলে এই যে রাজনৈতিক তাদের মৃত্যু হওয়ার ফলেই কিন্তু তারা আস্তে আস্তে আমলাতন্ত্রের দিকে ঝুঁকে পড়ে এবং শেষ পর্যন্ত আমলাতন্ত্রেরই আবার এই ভুল পরিচালনা পদ্ধতিতে আজকে এই খেসারত শেখ হাসিনা দিল। কারণ আমি মনে করি যে ফেরাউনকে নাকি বলছিল যে আপনি এত বেপরোয়া হইলেন কেন, সে বলছে আমাকে তো কেউ থামায় নাই। তো শেখ হাসিনার অবস্থা তাই হয়েছে যে সে আসলে এত ডেসপারেট, এত দাম্ভিক, এত অহংকারী হয়েছেন, কেউ একটা কথা তাকে বলে নাই যে না আপনি যে বেগম খালেদা জিয়ার প্রশ্নে যেটা বলছেন যে ক্যান্টনমেন্টের বাড়ি আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি থেকে বের করে দেব, এইটা প্রধানমন্ত্রীর জায়গা থেকে আপনি বলতে পারেন না। কিংবা 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তিনি কোটা বাতিল করে দিয়েছিলেন, ঘোষণা দিয়েছেন, আবার সেখান থেকে সরে আসছেন। তো প্রধানমন্ত্রী হিসেবে তিনি তো শপথ ভঙ্গ করেছেন যে না রাগ, অনুরাগ কিংবা ক্ষোভের বশবর্তী হয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তো এই কথাগুলো, কিংবা এই যে বিএনপির মতো একটা দলকে নির্মূল করার জন্য, ব্রেক করার জন্য তার যে নানান ধরনের প্রচেষ্টা, কেউ বলে নাই যে না আপনার একটা শক্ত প্রতিপক্ষ না থাকলে আপনিও রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন। তো এই কথাগুলো কেউ বলে নাই, যার ফলে সেই সরকারের তো এই পরিণতিটা হয়েছে। এখন এই সরকারের আমরা যেটা মনে করি, প্রথম হচ্ছে যে এখন এই সরকারের অনেকটা সমালোচনা করলে আবার আমার জন্য হচ্ছে একটু বিব্রতকর, কারণ হচ্ছে যে আমাদের বড় একটা সেন্টিমেন্টের জায়গায়, আবেগ ভালোবাসার জায়গা থেকে কিন্তু এই সরকারের প্রতি আমাদের একটা অবস্থান ছিল শুরু থেকে। এবং সত্যিকার তো প্রথম দিকের উপদেষ্টার তালিকায় আপনাদের মতো ব্যক্তিদের নাম ছিল। এখন আপনি ডিনাই করেছেন নাকি আমি সেটা জানি না, কিন্তু আমি যতদূর জানি এটা আপনাদের মতো ব্যক্তিদের নাম ছিল। তো সেখান থেকে এখন যে কাঠামোটা আছে, আমরা বলছি অবশ্যই তারাও কাজ করছেন, কিন্তু এখন যে একটা মানে খুবই একটা ভঙ্গুর অবস্থা রাষ্ট্রের, অর্থনৈতিক, সামাজিক, ব্যাংকিং বলেন, শিক্ষা বলেন, এবং সোশ্যাল নর্মসের কথা বলেন। এই যে কিছুদিন আগে টকশো হচ্ছে যে মব জাস্টিস হচ্ছে, কিছু ছাত্র কিংবা ছাত্র না, তারা যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করাচ্ছে, ছাত্ররা আপনার গার্ড অব অনার নিচ্ছে। মানে একটা কি চলছে যে ছাত্ররা গার্ড অব অনার নিচ্ছে এবং ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে শপথ পড়াচ্ছে। আবার ডিসি নিয়োগের কাণ্ড আপনারা দেখেছেন? এটা হতে পারে আমরা সবাই স্বাধীন না, আবার এটার চেয়ে আরো বড় ছিল প্রশাসন পরিচালনা। ডিসি নিয়োগ হয়েছে 56 জন, সেইখানে ছাত্র এই আন্দোলনের সমন্বয়কদের একটা বিষয় নিউজ এসেছিল। এখন এইগুলা দেখে আলাল ভাইয়ের মতো রাজনীতিবিদ, একটা মেজর পলিটিক্যাল পার্টি, কিংবা আপনার মতো একজন সিনিয়র সাংবাদিক, আরও যারা বোদ্ধা ব্যক্তি, তারা তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন যে কি হচ্ছে। আমরা কি এই সরকারে যেটা প্রত্যাশা করেছি, তাহলে সরকার কি সরকার চালাচ্ছে না আরেকজন কেউ চালাচ্ছে? তো যার ফলে মানুষের কিন্তু অসম্ভব রকমের একটা, রাজনীতিবিদ থেকে শুরু করে সবার মধ্যেই একটা সন্দেহ, সংশয়, অস্থিরতা তৈরি হচ্ছে যে যে সামনে কি হতে যাচ্ছে। তবে আমাদের জায়গা থেকে যেটা বলি যে সমালোচনা, দুর্বলতা, সমালোচনা যাই করি, দিন শেষে এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এইটা কিন্তু এই সরকারকে দিয়ে আমাদের করাতে হবে। বাংলাদেশের 53 বছরে এই সুযোগ আমরা পাই নাই, এই জন্যই আমরা সরকারের এই সমালোচনাগুলো করছি, যেটা আমরা তাদের সাথে যে পরশুদিন যে প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ে বলেছি। আমরা পরিষ্কারভাবেই বলেছি যে প্রত্যাশা যে একটা রাষ্ট্র সংস্কারের, সেটি করতে আপনারা কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা যদি প্রতিজ্ঞ হন, তাহলে আপনাদের জন্য একটা নির্দিষ্ট সময় দরকার, সেটা 6 মাস হোক, 1 বছর হোক, কিংবা 2 বছর হোক, একটা নির্দিষ্ট সময় দরকার। সেই সময়টা আপনারা
রাজনৈতিক দলের সাথে পরিষ্কার করেন একটা রোডম্যাপ, যেটা আমাদের 2 ইয়ার্স সময় দরকার কিংবা আমাদের 1 ইয়ার সময় দরকার, তখন ওই যে বিদেশি ইনভেস্টর কিংবা দেশের মধ্যে বিজনেস কমিউনিটিও একটা ডেস্টিনেশন পাবে যে না 2 ইয়ার্স কিংবা 1 ইয়ার এই সরকার থাকবে, সেই অনুযায়ী তারা কাজ করবে। এখন কিন্তু অনেকে নতুন ইনভেস্ট করবে, অনেকেও টেনশনে আছে যে আবার কি হয়, তারপর রাজনৈতিক দলগুলো আবার কেউ কেউ সন্দেহ করছে আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা, কারণ সরকারের মধ্যে থেকে অনেকে রাজনৈতিক বক্তব্য আসছে কিংবা সরকার যাদেরকে দায়িত্ব দিচ্ছে বিভিন্ন কমিশন টমিশনে তাদের মধ্যে থেকেও কিছু বক্তব্য আসছে যেটা রাজনৈতিক মহলে একটা ধোঁয়াশা তৈরি করেছে। সেই ক্ষেত্রে আমরা এটা প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবেই বলেছি, আপনার যে মর্যাদা এবং অবস্থান সেটা বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে অনেক উপরে। আলটিমেটলি সরকারের সফলতা ব্যর্থতা অবস্থানটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজের সাথেই জড়িত হবে। সুতরাং স্যার আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকারের কাঠামো পরিসরটাকে বাড়ান, রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগ স্থাপন করেন। ধরেন বিএনপির মতো একটা বড় পলিটিক্যাল পার্টির যখন দুজন প্রতিনিধি গভর্নমেন্টে থাকবে নিশ্চয়ই তাদের কোনো অস্থিরতা থাকবে না, কিংবা জামাতের মতো, কিংবা আমরা এই যে লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে শেখ হাসিনাকে বিদায় করে শেখ হাসিনার কোনো সুবিধার সাথে কম্প্রোমাইজ করে নেই, যার ফলে হাত ভাঙতে হয়েছে পা ভাঙতে হয়েছে। সো আমাদের স্বস্তির জায়গাটাতে রাষ্ট্রটা ভালোভাবে চলুক। আমরা কিন্তু এই জন্য আমরা বলছি যে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট হওয়া দরকার ছিল, সেটা হয় না, কিন্তু এখনো সুযোগ আছে। অনেক ধন্যবাদ আলাল ভাই। সেটা হচ্ছে যে আপনার কি প্রত্যাশা ছিল? না, আমার প্রত্যাশা ছিল যে গণতন্ত্রের যে পথটা, এই পথটাকে মসৃণ করা এবং সেই মসৃণ পথের মধ্যে একটা অভিযাত্রী দলকে, কারা এই অভিযাত্রাটা কাদের নেতৃত্বে শুরু হবে সেইটা বাছবিচারের জন্য জনগণের স্বাধীন চিন্তা কিংবা মতামতের উপরে ছেড়ে দেওয়ার ব্যবস্থাটা করা, যেটা ছিল না গত 16-17 বছরে ছিল না, সেইটা ওনাদের দ্বারা প্রতিষ্ঠিত হবে। তো সেইটার জন্য যে কাজগুলো, কৌশলগত কাজগুলোর প্রয়োজনীয়তা ছিল, সেটা ওই যে আমি বললাম যে রাজনৈতিক দলের চেয়েও বড় কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কাদের ছিল, কাদের আছে, তাদের সঙ্গে ওনারা যোগাযোগ করতে পারতেন। যারা শহীদ জিয়াউর রহমান বীরুত্তম করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি চালিয়ে চলে গেছেন গভীর রাতে, আপনি জানেন, তালুকদার মনিরুজ্জামান সাহেবের কাছে গেছেন, উনি আইনুন নিশাত সাহেবকে ডেকেছেন পরামর্শের জন্য, উনি খাল কাটার প্রজেক্টে মহিউদ্দিন খান আলমগীর সাহেবের সাথে আলোচনা করেছেন, অর্জন করেছেন সব জায়গা থেকে করে, তারপরে মানুষের মাঝে মিশে গেছে। এই তো অভিজ্ঞতা সম্পন্ন এত বড় একটা দেশ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন একটা বড় দল বা আরও যারা আন্দোলন সংগ্রামে ছিলেন স্টেক হোল্ডার হিসাবে, তাদের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ, খুব ভালোভাবে বলেছেন উনি এই কথাটা, একটা নিবিড় যোগাযোগের বিষয় ছিল যেটা উনি করতে পারেননি বা ওনাকে করতে দেওয়া হয়নি যেভাবেই হোক। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে সমালোচনা কিন্তু প্রতিপক্ষ করে না, সমালোচনা কিন্তু বন্ধুসুলভভাবেও করা যায়। সমালোচক মানেই প্রতিপক্ষ না, এটা ছিল শেখ হাসিনার ট্র্যাডিশন, যে সমালোচনা করেছে ও হচ্ছে আমার শত্রু। আসলে তো তা না, বন্ধুরাও সমালোচনা করতে পারে, বলতে পারতো যে মতি ভাই আজকে আপনি কালো পাঞ্জাবি পরে এসেছেন কেন, আপনি হয়তো একটা ব্যাখ্যা দিতেন, বা নূরকে বলতে পারতো বা আমাকে বলতে পারতো এই পোশাকটা পরে আসা তোমার ঠিক হয়নি, বলতেই পারে একজন, তার অর্থ এই নতো যে সে আমার শত্রুপক্ষ। সুতরাং সমালোচনা করাটা উনি ইনভাইট করেছেন ঠিক আছে, কিন্তু সমালোচনা এবং সমালোচনা শুনে আবার সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া, এইটা খুব সংক্ষিপ্ত করা যেত যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দিয়ে যদি তাদের সঙ্গে নিবিড় যোগাযোগের ব্যবস্থাটা করা যেত। এখানে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে জাতীয় সরকার হলে কি সব সমস্যার সমাধান হতো? না না, আমি এমনটা মনে করি না। আচ্ছা, আমি এমনটা মনে করি না, কারণ অলিগার্ক বলতে যে জিনিসটা আছে, যারা যুগে যুগে মানে সুবিধা পেয়ে আসছেন, তারা কিন্তু সুবিধা পেতে আগ্রহ থাকে, দলমত নির্বিশেষে যে যে দলে থাকুক সেটা করতে থাকে। আর এটা নিশ্চয়ই আপনার জানা আছে, বিপি নুরুরও জানার থাকার কথা, সর্বশেষ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী যে বইটি বেস্ট সেলার হিসাবে 3 বছর ধরে চলেছে, 19, 20, 21, 22, হাউ ডেমোক্রেসি ডাইস, সেখানে দেখানো হয়েছে যে সামরিক শাসন ছাড়াও গণতন্ত্রের ছদ্মাবরণে কোনো সরকার কর্তৃক বা কোনো গোষ্ঠী কর্তৃক একটা দেশের গণতন্ত্র কীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, এটার উদাহরণ দিয়ে দেশে দেশে পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তারা দেখিয়েছেন। সেই রকম একটা অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই তো আমরা একজন, মানে বলতে গেলে সর্বজন শ্রদ্ধেয়, কিছু মানুষ থাকতে পারেন ওনাকে অপছন্দ করেন ডক্টর ইউনূস সাহেবকে, তার নেতৃত্বে একটা সরকার পেয়ে যে আশা বা যে প্রত্যাশা মানুষ করেছিল, সেই প্রত্যাশায় কিন্তু এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে, এটা স্বীকার করতে হবে। প্রচণ্ড বৃষ্টি না হলেও গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি বৃষ্টি ঠেকানোর পদক্ষেপটা আগে বাগিয়ে নেওয়া উচিত,
এটা আমি মনে করি। রাজনৈতিক দল হিসেবে আমাদের আপনাদের করণীয় কি? রাজনৈতিক দল হিসেবে আমাদের করণীয়টা হচ্ছে আমরা ওনাদের কাছে দুটো রোডম্যাপ চেয়েছি। একটা হচ্ছে যে আপনি সংস্কারটা কতদিনে করবেন, আর একটা হচ্ছে নির্বাচন। সংস্কারের ব্যাপারে ওই আমার আগের কথাই ফেরত যেতে হয়, কারণ এই সংস্কার 31 দফা সংস্কার জাতির সামনে প্রথম উত্থাপন করেছে বিএনপি, জনাব তারেক রহমান সাহেবের লিডারশিপে নেতৃত্বে এটা আমরা করেছি। এবং এর আগে বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছিলেন, সেটাও মিডিয়ার সামনে জাতির সামনে তিনি উপস্থাপন করেছিলেন। এইখানে যে সংস্কার কর্মকাণ্ডগুলোর কথা আমরা বলেছি, ছাত্ররা যে আন্দোলনটা সবশেষে মানে তুমুল গতিতে আন্দোলন করে নিজে আত্মাহুতি দিয়ে যে বিজয়টা তারা আনলেন, তারাও বলছে সংস্কারের কথা, এই সরকারও বলছে সংস্কারের কথা। তাহলে অমিলটা কোথায়? তিনটি স্রোত যদি এক জায়গায় মিলে এসে এই মোহনা তৈরি হয়, তো এই স্রোত তো খুব দ্রুত সমুদ্রের দিকে যাওয়া উচিত, যেখানে ঠিকানা না, কিন্তু সেই গতিটা নাই। কিন্তু অভিজ্ঞতা বলছে যেটা পৃথিবীর বহু দেশে বিপ্লব হয়েছে, বিপ্লব আবার হাতছাড়া হয়ে গেছে, ছিনতাই হয়েছে, ব্যর্থ হয়েছে, প্রতি বিপ্লব হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কি? বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভাবনাটাকে একেবারে এই মুহূর্তে পর্যন্ত আমি উড়িয়ে দেই না। দেন না? না, আমি উড়িয়ে দেই না, কারণ আমি যেটা দেখছি তাতে আমি এটা উড়িয়ে দেওয়ার মতো এত তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার না, বরং এটাকে ধরে সেই অনুযায়ী সতর্ক পদক্ষেপে এগোতে হবে। নূর কি বল, বিপি নূর কি বলেন? আমরা আলোচনা করছিলাম পৃথিবীর বিভিন্ন দেশে এই বিপ্লব যেভাবে ছিনতাই হয়েছে, বিপ্লব যেভাবে ব্যর্থ হয়েছে, মানুষের আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়েছে, বাংলাদেশের অবস্থানটা কি? এই জায়গায় আমরা দাঁড়িয়ে 2 মাস পরে আমরা কি চিন্তা করছি, আমরা কি ভাবছি? এইটা নিয়ে আমরা পাবলিক বক্তব্য আমরা বারবার বলছি যে 71-এ একটা বিশাল আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, পাকিস্তান থেকে দেশ আলাদা করেছিল। মানুষের সেই স্বপ্ন পূরণ হয় নাই, সুফল ওই অর্থে মানুষ পায় নাই, সেটা সামাজিক বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক। 91 আর একটা পরিবর্তন মানুষ করেছে, সেটাও কিন্তু মানুষ, এই যে সাধারণ মানুষ যারা জীবন দিয়েছে, সেই সুফলটা কিন্তু সাধারণ মানুষ পায় নাই। এইবার যে একটা বিপ্লব হয়েছে, গণ-অভ্যুত্থান হয়েছে, তো আমরা আবারও বলছি যে এইখানে যদি কার্যকর কিছু পদক্ষেপ না নেওয়া যায়, তাহলে এই বিপ্লবও কিন্তু একটা বেহাত বিপ্লবে পরিণত হবে। যেমন এখন এই সরকারের অবস্থা বা কিছুক্ষণের আলোচনায় যেটা আসলো যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব, কু পাল্টা কু, এ ধরনের ঘটনা ঘটতে পারে কিনা। বাইরের দেশের কথা বাদ দেন, আমাদের দেশেই তো 75-এর আপনার 15ই আগস্টের পরে 3 নভেম্বরের ঘটনা আমরা জানি, 3 নভেম্বর থেকে 7 নভেম্বরে আরেকটা ঘটনা আমরা জানি। আবার ওই 75 থেকে 81-র মধ্যে দেখেন আবার একজন রাষ্ট্রপ্রধান এইভাবে তাদেরকে জীবন দিতে হলো। এই ঘটনা তো শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা ছিল না, এর সাথে বহিঃশক্তির একটা তৎপরতা এবং যোগাযোগ ছিল। তো এখন এই যে ট্রানজিশনাল সরকার যেটা, সেই সরকারের যদি সেই ধরনের শক্তিশালী অবস্থান এবং জনভিত্তি না থাকে, তাহলে কিন্তু এই সরকারও খুব বেশি দিন টেকা তো মানে সাকসেস তো দূরের কথা, টেকাটাই মুশকিল হয়ে যাবে। যার জন্য কিন্তু আমরা আমাদের পারিপার্শ্বিক আবহাওয়া থেকে, বোঝাপড়া থেকে বারবার বলতেছিলাম যে রাজনীতিবিদদের ছাড়া সরকার চালানো সম্ভব হবে না। এখন যারাই সাইড থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট কিংবা ডকুমেন্টেশন আলোনের কথা বলুক না কেন যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে হবে, এগুলো একদিকে ভালো কথা শুনতে ভালো শোনা যায়, কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু রাজনীতিবিদদেরকে করতে হবে। সেটা কিন্তু কোনো পত্রিকায় আপনার ফর্মুলা দিয়ে পড়ে রাজনীতির গুণগত পরিবর্তন করতে পারবে না, কিংবা কোনো এনজিও ফর্মুলা দিয়ে সেটা পারবে না। রাজনীতিবিদদেরকেই পরিবর্তনটা করতে হবে, যেটা আমরাই বলছি যে সংবিধান, রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে, সমাজকে উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। এখন এই সরকারের 2-3টি ঘটনা যদি আপনি পর্যবেক্ষণ করেন, দায়িত্ব নেওয়ার পরে প্রথম কি ঘটেছে, একটা বিচারিক কু আমরা আভাস দেখতে পেলাম। সেইখানে কারা থামিয়েছিল? সরকারের যদি বলেন যে ভ্যানগার্ড হিসেবে, সরকার ফোর্স হিসেবে এই ছাত্র জনতা হাইকোর্টে গিয়েছিল এই কু ঠেকানোর জন্য। তারপরে সচিবালয়ের সামনে আবার আনসাররা, আমরা যতদূর খবর পেয়েছিলাম যে আপনার সচিবদেরকে লাঞ্ছিত করার এবং অঘটন ঘটাই দেওয়ার মতো পরিস্থিতি, প্ল্যান পরিকল্পনা নিয়ে তারা ওখানে স্টে করেছিল। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী শুরুর দিকে কোনো ধরনের অ্যাকশনে তারা যেতে পারে নাই কিংবা যায় নাই। সেখানেও কিন্তু এই ছাত্র জনতা, সাধারণ মানুষকে সেখানে ডিফেন্স করতে হয়েছে। এই বিচারিক কু, আনসার কু, তারপরে আবার আমরা দেখলাম পাহাড়কে হঠাৎ করে অশান্ত করা হয়েছে। কি ঘটনায়? যে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অথচ ঘটনাটি ঘটেছিল চাকমা সম্প্রদায়েরই একটা লোককে মেরেছে
এই মানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকেরাই যে মোটর সাইকেল চুরির অভিযোগে, তাহলে সেই ঘটনা কিভাবে বাঙালি পাহাড়ি সংঘর্ষ হিসেবে এখানে সামনে আসলো? তারপরে মাঝখানে আবার কি দেখলাম, বাংলাদেশে ব্যাপক পরিমাণে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, সেটা ব্লুমবার্গ থেকে শুরু করে আপনার এইদিকে ওয়েস্টার্ন মিডিয়া টিডিয়া থেকে ইন্ডিয়াতে তো একটা বিশাল ক্যাম্পেইন আছেই। বাংলাদেশে আবার উগ্রবাদের উত্থান হচ্ছে, জঙ্গিবাদীরা আপনার প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে, সরকারেও আপনার তারা পুনর্স্থাপিত হচ্ছে। এই ধরনের নিউজ আমরা বাইরের জায়গা থেকে দেখতে পাচ্ছি। সো তার মানে এখানে বিদেশি শক্তিগুলো বা বিদেশি ফোর্সগুলো কিন্তু অ্যাক্টিভ বোঝা যাচ্ছে। তাহলে একদিকে দেশের মধ্যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের ভালো আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া না থাকে, আরেকদিকে বিদেশি শক্তি তাদের এই জিও পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গা থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ রোল প্লে করা। না, একটা প্রশ্ন থাকতে পারে যেটা আপনাকেও করব, একজন ব্যক্তির ইমেজ দিয়ে কি একটা সরকার চলতে পারে? নেভার। আপনি বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং আবার গুণী খেলোয়াড়ের দিক থেকে বলুন সাকিব আল হাসান। তো সাকিব আল হাসান আন্তর্জাতিকভাবে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিলেন, সে কি বাংলাদেশ দলকে কি বিশ্বকাপ এনে দিতে পেরেছিলেন? কিংবা আপনি ধরেন মেসি সবচেয়ে ভালো খেলে ফুটবলে, বর্ষসেরা প্লেয়ার হয়েছে বেশ কয়েকবার, সে কয়বার বিশ্বকাপ জেতাতে পেরেছে, কিংবা তার ক্লাবকে কয়বার বিজয়ী করতে পেরেছে। একজন প্লেয়ার তো কখনো একটা টিমের পুরো রোলটা প্লে করতে পারে না, ঠিক? এখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রশ্নে যেটা আলাল ভাই বলেছিলেন, বাংলাদেশে আমার মনে হয় 99.99% মানুষই সমর্থন করবে যে এই লোকটার যে কানেক্টিভিটি, তার যে মেধা, তার যে প্রজ্ঞা, এইটাকে যদি আমরা দেশের কাজে লাগাতে পারি, বাংলাদেশ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। কিন্তু একটা সরকার পরিচালনায় শুধুমাত্র ইউনুস স্যারের ইমেজকে দিয়ে তো সম্ভব হবে না যদি আর বডিগুলো ফাংশন না করে। এখন যেটা অসুবিধাটা হচ্ছে, এখন পর্যন্ত 2 মাস হয়েছে, আজকে তো 8ই আপনার অক্টোবর, সেপ্টেম্বর থেকে ওই অগস্ট থেকে হিসাব করলে 2 মাস সরকার দায়িত্ব নিয়েছে, এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার পুরোপুরি ফাংশন হচ্ছে না। অনেকেই বলছে যে আওয়ামীপন্থী আমলারা পুনর্বাসিত হচ্ছে, এমনকি সরকারের মধ্যে থাকা লোকদেরকে নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছে। জি, আপনাকে যে আসছে এরপরে আলাল ভাই 2টা প্রশ্ন। ব্যক্তির ইমেজ দিয়ে সরকারের সাফল্য, যেটা নূর ক্যাটাগরিগুলি না করেছেন, এবং এটা উদাহরণ টেনেছেন সাকিব আল হাসানের। আরেকটা হচ্ছে যে এই সরকারের ভুলগুলো কি কি? এই সরকারের ভুলগুলো মোটা দাগে যেটা মানুষের সামনে আসছে, চোখে পড়ছে, সেটা হলো যে কিছু জিনিস তাদের আভ্যন্তরীণভাবে যে এলোমেলো, আভ্যন্তরীণভাবে তারা গোছাতে পারছে না। এটা হলো একটা বড় প্রশ্ন, কেন পাচ্ছে না? এত বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও। সেনাপ্রধান বললেন যে 18 মাস পরে, 2 দিন পরেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন না, কোনো টাইম ফ্রেম নির্ধারণ করে দেওয়া হয়নি। সেনাপ্রধান বললেন যে আমাদের ক্যান্টনমেন্টে জীবনের প্রাণহানির আশঙ্কায় আশ্রয় চেয়েছে, আমরা এত লোককে আশ্রয় দিয়েছি, আশ্রয় দেওয়া আমাদের দায়িত্ব। সেই লোকগুলোকে এখন লোকজন বলাবলি করছে যে সেখান থেকে কি বের করে করে ওই যে কুমির যেভাবে শিয়ালকে তার বাচ্চাদের দেখিয়েছিল, যে এই একটা বাচ্চা কি বারবার করে দেখিয়েছে, সেরকম করে একজন বের করে তারপরে কোর্টে পাঠানো হচ্ছে বা গ্রেফতার দেখানো হচ্ছে। এক। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত বাঘা দুর্নীতিবাজগুলো দেশের সম্পদ লুট করে চলে গেল দেশের বাইরে, কি করে গেল? বিজিবি কি করছিল তখন? সাধারণ মানুষ যদি শামসুদ্দিন মানুষকে ধরতে পারে, সাধারণ মানুষ যদি নারায়ণচন্দ্র চন্দ্রকে ধরতে পারে, তা বিগ শটগুলো কোথায় চলে গেল? সে দায়িত্ব তাদের আছে না? এই যে এলোমেলো জিনিসগুলো, এগুলো কিন্তু মানে মানুষের কাছে একটা বড় প্রশ্ন আকারে দেখা দিয়েছে। আর সরকার পরিচালনার কথা যেটা বললেন, এককভাবে সর্বজন শ্রদ্ধ ব্যক্তিকেও যদি ওখানে বসানো হয়, তাহলে ডক্টর ইউনূসের প্যারালাল তো এই মুহূর্তে বাংলাদেশ কেন, আশেপাশেও নেই, অনেকেই নেই। অনেকেই প্রত্যাশা করেন যে এরপরে উনি হয়তো জাতিসংঘের মহাসচিব পদেও মনোনীত হতে পারেন, নির্বাচিত হতে পারেন। আমরা অবশ্যই তাকে করি, মানে সর্বোচ্চ সম্মান করি, শ্রদ্ধা করি, সহযোগিতা করার প্রতিশ্রুতিও বিএনপির পক্ষ থেকে বারবার আমরা দিচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা ফুটবল টিমের মধ্যেও তো বিভিন্ন দায়িত্ব আছে। ডিফেন্ডার আছে, রাইট উইং আছে, লেফট উইং আছে, স্ট্রাইকার আছে। এদের কাজগুলো কি? ডিফেন্ডার গোল ঠেকায়, রাইট উইং লেফট উইং লোকেরা বল ড্রপিং করে 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 পাস দিয়ে তারপরে স্ট্রাইকারকে দিলে পরে স্ট্রাইকার গোল করতে পারে। তো ওনার যে টিম, ওনারা তো বলটা ডক্টর ইউনূস সাহেবের পায়ে পৌঁছাতে হবে, তাহলে না উনি গোল করবেন, নাহলে গোল হবে কিভাবে? কারণ সেই লোকগুলোই তো বেশিরভাগ করে এখনও রয়ে গেছেন প্রশাসনের বিভিন্ন জায়গায়। সেনাবাহিনীরও বেশ কিছু জায়গায় তারা এখনও আছেন, বিজেপিতেও তারা বেশ কিছু জায়গায় এখনও আছেন।
পুলিশও এখন পর্যন্ত তারা বেশ কিছু জায়গায় আছেন। এ তালিকা দেওয়ার সময় আমি আপনাকে পাবো না, তাহলে আমি কিছু নাম বলেও ফেলতাম এখানে। তো এই জিনিসগুলোকে কিভাবে ম্যানেজ করবেন আমরা জানি না, কারণ যদি মীর জাফর আলী খান সিরাজদৌলার রক্তের সম্পর্কের আত্মীয় না হতেন, তাহলে কিন্তু এতটা বলগাহীনভাবে ওনাকে ছেড়ে দেওয়া হতো না, আর উনি এই অন্যান্যদেরকে নিয়ে ষড়যন্ত্রটা করতে পারতেন না, আর বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতার সূর্যও যেত না। সুতরাং কাছের লোকটাই কিন্তু ক্ষতি অনেক বেশি করতে পারে। বিভীষণে কিন্তু রাবণের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, অন্যরা করতে পারেননি। রাম যেটা করতে পারেনি সেটা কিন্তু বিভীষণ করে দিয়েছে ঘরে থেকে। তো এই জায়গাটা থেকে তাদের দৃষ্টি দিতে হবে অবিলম্বে। অনেক ধন্যবাদ। এবার অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে সংবিধান সংস্কারের জন্য একটা কমিটি হয়েছে, কমিশন হয়েছে। সংবিধান সংশোধন বা সংস্কার কিভাবে হবে, কারা করবে? এটা খুবই আরেকটা প্রাসঙ্গিক বিষয় তুলে এসেছেন। আমি আগের আলোচনাটা একটু একটা লাইন বলে শেষ করতে চাই, যেটি আপনার আলোচনার বিষয় ছিল, এবং আমি অনেক আলাপ আলোচনা করে ওটার শেষটা টানা হয়নি। শেষটা হচ্ছে যেটা আমি বলতে চাই যে এইখানে যেহেতু সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই বেশ কিছু কুর মতো ঘটনা লক্ষ্য করা গেছে। আমি মনে করি সেই সম্ভাবনাটা আগামীতেও আছে। তো কাজেই এই আশঙ্কাটা আছে। সেই কারণেই আমি বারবার বলছি যে এই সরকারের ভিত্তিটা মজবুত লাগবে, জনভিত্তি লাগবে, রাজনৈতিক ভিত্তি লাগবে। দেশে কার্যত পরিষ্কারই শেখ হাসিনার পতনের আগেই দুইটা পক্ষই পরিষ্কার হয়েছিল, একটা জালেম আর একটা মজলুম। আমরা মজলুম জনগণ, ধরেন এই যে বিএনপি, তার একটা আদর্শ আছে, জামাতের একটা আদর্শ আছে। আমরা একটা নতুন দল করি, গণ অধিকার পরিষদ বা ছাত্র রাজনীতির মাধ্যমে আমাদের উত্থান, আমাদের একটা ভিন্ন চিন্তা ভাবনা আছে, অনেক জায়গায় আমরা মেলে না। কিন্তু তারপরেও কিন্তু শেখ হাসিনার এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মৌলিক বিষয় একমত হয়ে আমরা 42টা দল আমরা এই যুগপৎ আন্দোলন করেছিলাম, এবং ওই 42 দলের সম্মিলিত কর্মসূচি ছিল 31 দফার কর্মসূচি, যেখানে বিএনপির মতো বড় দল অনেক কিছুতে প্রথম দিকে একমত হতে চায় নাই। পরে আবার যখন দেখেছে যে না, এখানে সবাইকে নিয়ে চলতে হলে একমত হওয়া লাগে, একমত হয়েছে। তো এই যে বিএনপি একটা রাজনৈতিক দল 1.5 দশক ক্ষমতার বাইরে থেকেও আবার সবার সাথে একটা ঐক্য করতে পেরেছে, এবং অলিখিত হইলেও লিডারশিপটা বিএনপির ছিল। তো এটা বিএনপি পেরেছে। সুতরাং এখন এই যে গভর্নমেন্ট, যে আমরা বারবার বলছি এটা জাতীয় ঐক্যমতের সরকার, সকলের সমর্থিত সরকার, শুরুর দিকে তো বিএনপি, জামাত, গণ অধিকার, আমরা আপনি সবাই সমর্থন দিয়েছি। সুতরাং 1 মাসে সেই সমর্থনটা কেন 2 মাসে কমবে, এটা একটু সরকারের ভাবা দরকার। এবং সরকারকে অজনপ্রিয় করা কিংবা সরকারকে ব্যর্থ করার কোনো তৎপরতা দেশে বিদেশ থেকে নিশ্চয়ই আছে, সরকার লক্ষ্য করছে। সেটা বুঝে যদি তারা আগে পদক্ষেপ না নেয়, তাহলে যেটা আলাল ভাই বিজ্ঞাপনের সময় বলেছিল, যে কিংবা এখানে বলছি না, আমি খেয়াল করি নেই, যে আপনি বারবার যদি আপনার নাম ঘোষণা করে কিংবা কমিশন ঘোষণা পরিবর্তন করেন, এটা আমপাবলিক করতে পারে, কিন্তু দায়িত্বশীল জায়গা বা সরকার এটা করলে কিন্তু মানুষ ভালোভাবে নিবে না। যেমন সরকারের এই যে উপদেষ্টার দায়িত্ব শিফটিং, কমিশন পরিবর্তন, যেটা সংবিধানের প্রথম দিকে ছিল স্বাধীন মালিক, পরে আবার দেওয়া হলো আলী রিয়াজ স্যারকে। উপদেষ্টাদের মধ্যে হোমে আপনার একজন ব্রিগেডিয়ার সাকত সাহেব ছিলেন, কয়েকদিনের মাথা থেকে সরিয়ে দেওয়া হলো। এই ঘটনাগুলো কিন্তু সরকারের কাজ যে সঠিক পথে চলছে না বা সঠিকভাবে এগোচ্ছে না, সেটা কিন্তু মানুষের সামনে একটা মেসেজ দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই যে কু অভ্যুত্থান, এটার বিষয়ে নিশ্চয়ই সরকারকে সচেতন থাকা দরকার, এবং রাজনৈতিক দলের সমর্থন ছাড়া সরকার সেটাকে প্রতিরোধও করতে পারবে না। কাজেই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যেন দূরত্ব না তৈরি হয়, বারবার আমি এই বক্তব্যটি পাবলিকলি বলছি, টেলিভিশনেও বলছি, যে একটা যোগাযোগ থাকুক এবং ঐক্যমতের ভিত্তিতে সরকারের কাঠামোটাকে কিভাবে বড় করা যায়, পরিসরকে ইনক্লুসিভ করা যায়, সেই চিন্তাটা সরকারের থাকা উচিত, এবং এটা আমরা প্রধান উপদেষ্টাকেও বলে এসেছি। আর আপনি যেটা বলছেন সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, এখন বাংলাদেশে 71-এর পরে এই একটা বৃহৎ পরিবর্তন ঘটেছে। স্বাভাবিকভাবেই এরকম বড় পরিবর্তনের পরে অনেক ধরনের পরিবর্তন হয়, সংবিধানও রচনা হয়। আমাদের সংবিধান তো এই পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। এমনকি আপনার 73-এর যে সংবিধান কার্যকর করা হয়েছে, ওই একই বছরই সম্ভবত 2 বা 3 বার সংবিধানকে সংশোধন করা হয়েছে। তাহলে আপনি একটা সংবিধান রচনা করে একই বছর আপনার এই 2-3 বার পরিবর্তন করে ফেললেন, তার মানে এটা তখনও ফাংশন করেন। এবং 75 পর্যন্ত, মানে সংবিধানের যে সেই সময়ে যে আপনার অবিসংবাদিত নেতা, মুক্তিযুদ্ধের পরপর রাষ্ট্র পরিচালনা করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তার সময় এটা বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে।
তার পরবর্তী এখন মিলিয়ে 17 বার। তো কাজে এখন মানুষ বলছে যে যেই সংবিধান আমার মৌলিক অধিকার, নাগরিক অধিকারকে সুরক্ষা দিতে পারে নাই, বাংলাদেশ রাষ্ট্রকে জাতীয় ঐক্য এবং সংহতির ভিত্তিতে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে নাই, আমাদের বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা দিতে পারে নাই, সেই সংবিধান পরিবর্তন এখন সময়ের দাবি। তো আমি মনে করি এই সংবিধান নতুন করে লেখা কিংবা পরিবর্তন এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এখন কি প্রক্রিয়ায় হবে, সেটা কি একটা নির্বাচিত সরকার করবে, এই সরকার করবে? আমি যেটা আগেও বলেছি যে আগের ওই 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার আর এই সরকারের ভিন্নতাটা হচ্ছে সেটা 3 মাস তাদেরকে ইলেকশনের জন্য দেওয়া হয়েছিল, আর এই সরকারের ম্যান্ডেট আছে কিনা, রাইট, এই সরকারকে রাষ্ট্র সংস্কারের একটা ম্যান্ডেট দেওয়া হয়েছে এবং দলমত নির্বিশেষে সবাই ম্যান্ডেটটা দিয়েছে, তারা চাইলে সেটা পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি সংবিধান পরিবর্তন করতে হলে কতগুলো প্রসিডিউর ফলো করতে হবে। সেখানে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা গণপরিষদ গঠন করতে পারে, সেখানে বিতর্ক আলাপ আলোচনার পরেই তারা একটা নতুন সংবিধানের দিকে যেতে পারে। কিন্তু আবার ওই আলাল ভাই যেটা বলেছিল, ওই ট্রানজিশন তো সাময়িক সময়ের জন্য, তারপরে আমাদের মূল গন্তব্য আরও পরে। তো কাজে এই সাময়িক সময়ে ট্রানজিশনাল গভর্নমেন্টকে অবশ্যই ওই মূল যারা স্টেক হোল্ডার রাজনৈতিক সরকার, তারা যেন পরবর্তীতে এটাকে ওন করে, তারা যেন এটাকে এগিয়ে নেয়, সেই জন্য রাজনৈতিক ঐক্যমত এবং মতামতের ভিত্তিতেই যা কিছু করার করতে হবে। ধন্যবাদ। জি, আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে, আমি উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনার হাতির ঝিলের যে জায়গাটা খুবই নান্দনিক একটা জায়গা, কিন্তু পচা পানির গন্ধে ওখান থেকে প্রায় সময় হাঁটাচলা করতে কষ্ট হয়, কিন্তু তাতে মানুষের ভিড় কিন্তু ওখানে কমেনি, বিশেষ করে বিকেল বেলায়, পরন্ত বিকেল থেকে অনেক রাত পর্যন্ত। আপনার বুড়িগঙ্গার পাড়ের যে ওয়াকওয়ে দেখেন, সেইখানে বুড়িগঙ্গার পচা পানির গন্ধে হাঁটা দুষ্কর, তারপরেও মানুষের স্রোত কিন্তু ওখানে আছে। আপনি সুদানে, মিশরের চেয়ে পিরামিডের সংখ্যা সুদানে অনেক বেশি, কিন্তু সুদানের পিরামিড নিয়ে কোনো আলোচনা হয় না, সারা পৃথিবীতে আলোচনা মিশরের পিরামিড নিয়ে। আরেকটা ছোট্ট উদাহরণ এই প্রসঙ্গে দেই। ওই ক্লাসে শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করছিল যে এই সম্রাট শাহজাহানের পুত্রদের নাম বল। তো ছেলেটা আঁকা বাঁকা করে দাঁড়িয়ে বললো, স্যার আমি পারি না। তো শিক্ষক এসে কানটা ধরেছে, তখন কান ধরলো, তো ব্যথা পেয়ে বললো, স্যার স্যার মনে পড়েছে স্যার। ও, শিক্ষক কান ধরে বলল যে বেটা উত্তর তো দিতেও পারো না, সোজা হয়ে দাঁড়ানোর মুরদও নেই, সোজা হয়ে দাঁড়ানোর মুরদও নেই। ছাত্রছাত্রী বললেন, স্যার মনে পড়েছে স্যার, ছেলেদের নাম হলো সুজা, দাঁড়া আর হলো মুরাদ। ওই যে সোজা হয়ে দাঁড়ানোর মুরদও নেই। আমরা এই সরকারকে বলবো, সোজা হয়ে দাঁড়ানোর মুরদ দেখান, কান ধরার সময় দিয়েন না। আমরা আপনাদের বন্ধু, আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী দাঁড়িয়ে রয়েছে। কিসের এত পেছনের চিন্তা, কিসের এত অন্যদিকের দুশ্চিন্তা, এগুলো বাদ দেন। নীল আর্মস্ট্রং তার জুতা ফেলে এসেছিল, তারপরেও চন্দ্র বিজয় করেছে। সেই এক পাটি জুতার দাম ছিল ওই সময় $30,000। তিনি কি ভুল করেছেন? তিনি তো চন্দ্র বিজয় করেই ফিরেছেন। ডক্টর ইউনূসকে নিয়ে গঠিত এই চন্দ্র অভিযানের বা এই গণতন্ত্রের অভিযানের যারা অভিযাত্রী, তাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কোনো কারণ নেই, আমরা ব্যর্থ হতে দেব না, কারণ ব্যর্থ হলে গোটা দেশ ব্যর্থ হবে। সুতরাং সেই সুযোগ নেই বলেই সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে, এবং এখান থেকে ফিল্টারাইজেশন করতে হবে যে না, কারা দুষ্ট প্রকৃতির লোক এখনও কারা কারা আছে, যারা দিনের বেলা একরকম আচরণ করে, রাতের বেলা আবার A2I প্রযুক্তি ব্যবহার করে বা অন্য প্রযুক্তি ব্যবহার করে, কোথায় কোন খারাপ চিন্তাভাবনা করছে, এগুলোকেও পাহারা দেওয়ার জন্য দৃষ্টি রাখতে হবে। সেইটা করতে হলেই আপনার বহুবিধ মানুষের প্রয়োজন। আমার হাতে 2 মিনিট আছে। জি, তা আপনি 1 মিনিট বলবেন শেষ কথা, তাকেও জিজ্ঞেস করবো শেষ কথা, আপনি শেষে বলবেন না নূর আগে বলবে? কখন নূর আগে বলুক। আচ্ছা, শেষ 1 কথা। মিনিটের মধ্যে আমরা যেটা বলবো, কিছু যেটা বলেছিলাম, সরকারের কর্মকাণ্ডই কিন্তু কিছু প্রশ্নের তৈরি করেছে। যেমন আওয়ামী লীগের প্রায় 3,500 লিডার দেশ ত্যাগ করেছে। তারা কিভাবে দেশ ত্যাগ করলো এই পরিস্থিতির, কারা তাদেরকে সুযোগ দিল? তো এই যে প্রশাসনের ভিতরের যে ভূত বা প্রেতাত্মা নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু সরকারকে সিরিয়াসলি দেখতে হবে। দ্বিতীয়ত, এই যে পরিবর্তন তৈরি হয়েছে যে জন আকাঙ্ক্ষাকে ঘিরে, সেই জন আকাঙ্ক্ষা হচ্ছে একটা বৈষম্যহীন, শোষণ মুক্ত, একটা গণতান্ত্রিক সহনশীল সমাজ হবে। সেইটা কিন্তু জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে এই সরকার যদি সেখানে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, পরবর্তী পলিটিক্যাল সরকারও পারবে না। যেটা আলাল ভাই, দেখেন আলাল ভাই একটা ভিন্ন দল, আমরা একটা ভিন্ন দল, কিন্তু আমরা বারবার বলছি যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাহলে দেশের জন্য আরো বড় বিপর্যয় হবে। যার ফলে আমরা ভিন্ন দল করা সত্ত্বেও কিন্তু সরকারকে সফল করার জন্য উই আর রেডি সবাই। বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই প্রথম। অবশ্যই, এবং সরকারের দিক থেকেও
সেটা পজিটিভ অ্যাপ্রোচ দরকার, যে সকলের এই জনসমর্থনকে কাজে লাগিয়ে একটা কার্যকর পরিবর্তন এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা না, বাংলাদেশের ব্যাপারে প্রথম, কারণ বাংলাদেশ আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম যে বিপ্লবের মুখে কোনো সরকার প্রধান তার গাট্টি বস্তা সব কিছু নিয়ে চলে গেছেন কাউকে না জানিয়ে, এবং তারা বিপদে পড়েছেন। আর এইভাবে পুরো পার্লামেন্ট সহ পালিয়ে চলে গেছে এমনটা দেখা যাবে না। তো এইখানে আমার বক্তব্যটা হচ্ছে সর্বশেষ, আপনি যদি বললেন সময় অনেক কম, যে নাই সময়ই নাই। শারদীয় দুর্গোৎসব চলছে, Yeah. দুর্গাদেবী 10 হাত দিয়ে কিন্তু লড়াইটা করেছেন পরিবারের সবাইকে নিয়ে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এবং দুর্গার হাতে অনেকগুলো অস্ত্র ছিল। সেইভাবে গোটা পরিবারটাকে একত্র করতে হবে, যে গণতন্ত্রকামী পরিবারের মধ্যে কারা কারা আছে তাদেরকে নিয়ে লড়াইটা শুরু করেন, ইনশাল্লাহ ব্যর্থ আমরা হব না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রত্যাশার মধ্যে দিয়েই অনুষ্ঠানটার এখানেই সমাপ্তি টানছি। দর্শক মূল্যে আপনার সবাই ভালো থাকুন। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে।